70 থেকে ওই যে বললাম যে গান্ডিবের যে ব্যাপারটা সেটা তো হলো আলাদা। আমি গান্ডিবের সঙ্গে কোনো সময় ছিলাম। গান্ডিব যেটা আমার বন্ধুরাই করতো, তারা ইস্তেহার দিয়েই শুরু করেছিল একটা অ্যাম্বিশাস নাম নিয়ে, গান্ডিব পাণ্ডব। আপনি কিন্তু আপনার বক্তব্যে একটু বলেছেন যে আপনারা একটু আলাদা হতে চেয়েছিলেন, সেটা কিভাবে আচ্ছা, সেই জিনিসটা যদি বলি, সেটা সব ওই পুরো গান্ডিব বহির্ভূত সব ইয়েতেই আলাদা রকম একটা ইয়ে এসেছিল। সেটা হলো যে বাংলা কবিতায় যে এক ধরনের শামসুর রহমান প্রবর্তিত কিছু এক্সেপশন বাদ দিয়ে প্রবর্তিত যে ন্যারেটিভ ডিফিউজ স্টাইলের, ফেনানো স্টাইলের, রিপিটেটিভ একই রিফ্রেইনের বারবার ইউজ এবং তালিকা বয়ন, ক্যাটালগিং, এগুলো বাংলা কবিতায়, বাংলাদেশের কবিতা অন্তর্পক্ষে প্রচুরভাবে চলে আসছিল। একটা কাব্য ভাষায় দাঁড়িয়ে গিয়েছিল এবং ভাষাতেও অনেক সময় দেখা যেত যে শুধুই এক ধরনের উপরিতলের রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে কবিতায়, কবিতা, এবং সেখানে জীবনের উপরিতলকে দেখা এবং ওই যে ওইরকম ব্যাপারটা। প্রেমের কবিতা হলেও হয়তো দেখা গেল যে এরকম লেখা হচ্ছে, মানে পপকর্নের মতন কবিতাও প্রচুর তৈরি, এবং এটি মেইন ফ্লো হয়ে আসছে বিষয়বস্তুগত দিক, যে বুক পকেটে 1টি টাকা জলের দামে শহীদ হবে, কাল সকালে নাস্তা করে তোমায় আমি দেখতে যাব। তো প্রেমের কবিতার তারপরে এই অবস্থা, বা যে কোনো সোচ্চার হয়, সোচ্চার কবিতা, নতুবা একটা উপরিতলের, আমি একেবারে তরল বলবো না, তো আর শৈলীগত দিক থেকে তো একটাই ছিল। সেটার থেকে এইগুলোতে আমরা এক ধরনের একঘেয়েমিতাতেই বোধ করছিলাম, এবং সেই ইয়েতে এখানে গান্ডিবরা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ওইভাবে সূচনা করলো। এবং বলতে দোষ নাই যে এই গান্ডিব এবং পাশাপাশি প্যাঁচা, প্রসূন, এগুলো সব বেরোতে শুরু করলো। সুব্রত অগাস্টিন গোমেজ নতুন ইয়েতে লেখা শুরু করলো, তার প্রথম অধ্যায়, এগুলো পড়ে আমরা তো অবাক হয়ে গেলাম যে বাংলা কবিতার ইতিহাস থেকে বাইরে। তারপর গান্ডিবি যে লেখাগুলো শুরু হলো, তো তাতে আমরা দেখলাম যে কবিতাকে অন্ততপক্ষে কিছুটা কবিতার দিকে ফিরিয়ে আনা, মানে কবিতা বলতে সেটাও কোট আনকোট তার দৃষ্টি থেকে, যে কবিতার ভিতরে একটু ঘনবদ্ধতা, সংহতি, ঘন সংহত করে তোলা, এবং একটু সত্যিকার সহজ, মানে ওইটাই সোচ্চার কবিতা থেকে আমরা দূরে সরে গেলাম, ইয়ে থেকে তথাকথিত ফ্যানানো ডিফিউজ স্টাইল থেকে দূরে সরে গেলাম, ছন্দের দিকে চলে আসলাম, ছন্দ তো করলাম, এবং আবার গদ্য ছন্দ, অক্ষরবৃত্ত, এগুলো আমরা শুরু করলাম। এবং অর্থাৎ শৈলী এবং বিষয়বস্তু দুটো দিক থেকে। তবে একটা বিষয়বস্তুগত দিক থেকে বলি, সেই সময়টায় বিষয়বস্তুকে এটাই একটা জিনিস চলে আসছিল, সেটা হলো যে কি ধরনের একটু প্রত্নপ্রাচীন, একটু জলাশয়, একটু ভূতের আলেয়া, তারপরে বা আলেয়া যেটা বলে, একটু শরীর এবং বিযুক্তিকরণ, এই ব্যাপারগুলো যেগুলো, এগুলো এবং অন্যরকম গান্ডিবের কবিতাগুলো দেখুন, ওই দিক থেকে অসীম কুমার দাস, মোহাম্মদ কামাল, এদিক সুব্রত অগাস্টিন গোমেজ, আমরা, সাজ্জাদ, শান্তনু চৌধুরী, বিষ্ণু বিশ্বাস, সোয়েব সাদাব, সবাই মিলে দেখবেন যে একটা ওভারঅল আবহাওয়ায় একটা মিল আছে, যে আবহাওয়াটা ঠিক আগের কবিতার ভিতর না, যে আবহাওয়াটা একটু অন্যরকম, একটু প্রত্ন প্রাচীন, একটু একটু কি বলবো, গ্রোটেস্ক কিছু কিছু জায়গায় একটু ব্ল্যাক আর্টের মতো, এই ব্যাপারগুলো। তাতে কি মনে হয় না যে কবিতা এক ধরনের পাঠক থেকে দূরে সরে গেল না? ওইটা তৎকালীন স্বাভাবিক পাঠক থেকে দূরে, কিন্তু পাঠকের রুচি তৈরির কাজেও এটা একটা, বিশেষ করে অন্তত কবিদের রুচি তৈরির কাজেও একটা কাজে লেগেছে। এবং সবচেয়ে বড় যে বাংলা কবিতার ধারায় তো একঘেয়েমিটা বহুদিন, বহু পাঠে অভ্যস্ততা, মানে এক ধরনের একঘেয়েমি চলে আসে, সেটা থেকে তো ভাষা একটা বদ্ধ ইয়ের দিকে যায়, সেটা থেকে বাঘ ফেরানোর ব্যাপার তো থাকি, সে বাঘ ফেরানো প্রথম এটাও একটু দুর্বলতার দিকে যায়। কিন্তু পরবর্তীকালে যখন আমার ইয়েরা লিখতে আসলো, আরও ওইটাকে যখন আমরাই পরবর্তীকালে বলতে গেলাম, এটাও সত্যিকার অর্থে। অবশ্য অনেক কবি কলম রহিত হয়ে গেছেন তখনকার ইয়েরা, এটাও একটা ব্যাপার। কিন্তু পরবর্তীকালে দেখলেন হয়তো
ইয়েরা আসলো। তো অনেকে তো বলছিলেন কিন্তু যে এই বাংলা কবিতায় এই যে বুদ্ধিবৃত্তির চর্চা হচ্ছে, এতে হবে কি যেটা যে এক সময় এটার মধ্যে চড়া পড়ে যাবে, এবং আপনি নিজেও বলছেন যে অনেকে লেখালেখি ছেড়ে দিয়েছেন, মানে চড়া পড়ে গেছে আলটিমেটলি। তো এটা কি কবিতার ক্ষতি হলো নাকি? না, কবিতা মানে কি, এটা তো আপনি কবিতার গতিপথের ইতিহাসে প্রত্যেকটা পয়েন্ট তো একটা মাইলস্টোন, এবং এইটা ঠিক যে ক্ষতিটা কীভাবে বলবো, হয়তো বুদ্ধিবৃত্তিকের কারণে চড়া পড়ে গেল বা কি এলিটের জন্য, অথবা তারা অতটা চর্চায় ছিল না, কিন্তু যারা আমরা চর্চা করছি তারা কিন্তু আবার করে যাচ্ছে। সুব্রত অগাস্টিন, মাসুদ খান, এরা কিন্তু চর্চা করে, এমনকি সৈয়দ তারিক আবার নতুন রূপে। কিন্তু অনেকে তো হারিয়ে গেছেন, সে বিশ্ববিশ্বাসে হারিয়ে সোয়েব সাদা পাগল হয়ে গেলেন। হ্যাঁ, তারপরে অসীম কুমার দা হারিয়ে গেলেন, বিষ্ণু বিশ্বাস, হ্যাঁ এটা তো আছে, কিন্তু সেটা তো যে কোনো দশকেই হারিয়ে যায়। এতে হারানোর এই যে মানে সিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়া, তারপরে আক্ষরিক করতে পাগল হয়ে যাওয়া, এটা ব্যাখ্যা আছে নাকি আপনার কাছে? আপনাদের বন্ধুদের যারা হয়ে গেল বিষ্ণু বিশ্বাসের ক্ষেত্রে যেটা ঘটলো, বা সোহেব সাদা যেটা ঘটলো, জানি না সেটাও, বা কামরান তো মারাই গেলেন, এগুলো ব্যাখ্যা আছে আপনার কাছে কোনো, আপনার বন্ধুদের সম্পর্কে? আমি আসলে খুব ওনার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না সেই অর্থে। আমি বগুড়ায় থাকতাম তখন, এবং আমি তার ব্যক্তিগত জীবনাচার এবং তার পারিবারিক এবং অন্যান্য জিনিসগুলোর সাথে ওইভাবে অবহিত ছিলাম না। এখন সেগুলো সমাজ এবং যে কন্ডিশন অবস্থায় থাকেন সমাজে, এবং তার অন্যান্য যে পিছনের ব্যাপারগুলো, সেগুলো মানে আমি অবজেক্টিভ কন্ডিশনগুলো কী তা জানতাম না আসলে, সেগুলোর কারণে হয়েছে। কিন্তু কবিতার ব্যাপারে যেটা ঘটে সেটা ওরকম হয় না। সেটা হয় হলো কি, যেটা আমি দেখেছি লিটল ম্যাগাজিনের অনেকের ক্ষেত্রে, সেটা ওইরকম চর্চা করতে করতে একটা পর্যায়ে যায় যে আমরা এত একটা এলিট ফর্ম থেকে শুরু করছিলাম এবং সবাই এত প্রশংসা করছে, এবং আমাদের ঘিরে একটা বলয় তৈরি হলো। তারপরে আবার দেখি কেউ কোনো কথা বলে না, এগুলো নিচ্ছে না, তখন একজন হতাশা থেকে দেখবেন যে তাদের ভিতরেও এক ধরনের রাগী ভাব আসে। তারা এক একজন বটবৃক্ষের মতন বসে থাকে এবং মনে করে যে যা লিখছি সেটাই, এবং পরবর্তীকালেও লিখে যাচ্ছে, কাউকে দেখায় না, ছাপায় না, এরকম সেই মানসিক স্তরে যায়। কিন্তু একেবারে হয়ে যাওয়া সিজোফ্রেনিয়া এবং অন্যান্য, সেটা অন্য বিষয়ে থাকতে পারে, সেটা ঠিক কবিতার সাথে আমার কাছে মনে হয়। আপনাদের আসলে যে কবিতা পরিবর্তনটা এনেছিলেন, 90 পার হয়ে গেছে, 2000 পার হয়ে গেছে, এই দুটা দশক চলে গেল, আপনার কোনো মূল্যায়ন আছে, অবজারভেশন আছে এদের সম্পর্কে, যে কবিতা কি ঘটলো তাহলে আপনাদের উত্তরাধিকারটা? উত্তরাধিকারে একটা যদি খুবই আকারে বলি, একটু যে কোনো জিনিস মোটা আকারে বললে পারে, সেটা জেনারেলাইজড হতে বাধ্য, কিন্তু জেনারেলাইজ জিনিস আসলে না, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। একটা হলো যে শামসুর রহমান প্রবর্তিত ভাষায় মোর অর লেস আর কবিতা কেউ লিখছে না। মোর অর লেস তো আছে, এই উত্তরাধিকার সূত্রে তো সবই আসে, কিন্তু যেটা চলছিল পর্যন্ত সেই ভাষায় আর কবিতা লিখছে না। পরবর্তীকালে ওই 80-র দশকের এই ধরনের কাজগুলোর পরে অন্যরকম আসছে, কিন্তু আগের দিকে আর ফিরে যায়নি। যেমন কবিতায় শ্লেষ আসছে, কবিতায় পরবর্তীকালে ছন্দবিনিয়ের দিকে গেছে, কবিতায় ফ্র্যাগমেন্টেড সৌন্দর্যের ব্যাপারগুলো আসছে, সবই আসছে, কিন্তু ওই ফেনিয়ে বলা, প্রচুর কথা বলা, রিপিটিটিভ, রিফ্রেইন, ক্যাটালগিং, এগুলো দেখবেন যে অটোমেটিক্যালি চলে গেছে। এবং ওই যে রূপকের অত্যাচার, আশার জাহাজ থেকে ছড়াচ্ছে বেদনার বিস্কুট, এই যে এবং এরকম, এবং যে যদি এই হতো তাহলে এই হতো, তাহলে এই তার কয়েকটা তালিকা, আবার যদি এই হতো তাহলে এই হতো, সেই যে ব্যাপারটা। তারপরে একটা কথা বলে যেখানে শেষ হয় সেখানে আবার 2-3টা বলা, এই প্রবণতাটা একেবারে অযান্ত্রিক। তরুণ যারাও লিখতে আসছে দেখবেন যে এটা হলো একটা বড় দিক। আর একটা হলো যে ওই পর থেকে বিভিন্ন রকমের লেখা হচ্ছে, যেটা হয়তো আগে ওই যে বললাম যে বিষয়বস্তুগত দিক থেকেও হচ্ছে। কামরুজ্জামান কামু সে একরকম লিখছে, রাইসু আরেক লিখছে, কিন্তু সেগুলো কিন্তু কোনোটা মতো না, 80 পূর্বের মতো না। রাইসু কবিতা লিখছেন না, তারপরেও কিছু কিছু লিখছে, যেটা পরে একটা বই বেরিয়েছে, আমি অন্য জায়গায় থেকে বইটা শুনি। কিন্তু ওই যে ধারাটা পরবর্তীকালে তো ওই দেখবেন যে ওই কবিতাগুলোর ভিতরে হয়তো একটু চলে আসলো, আবার ওই যে কি বলেন, আবার একটু উপরিতল চলে আসলো পরবর্তীকালে কবিতার ভিতরে, দেখবেন যে কিন্তু বিচিত্র রকমের আসলো। কেউ নাইভিটির কবিতা লিখছে, শিশুর মতন সরল হয়ে কবিতা লিখছে, মানে নিরীক্ষাগুলো পরবর্তী আসছে, যেটা আগে হতো না। কিন্তু যেমন কিছুদিন দেখলাম কে লিখছিল, জহির হাসান, এবং
না, রাইসেও হ্যাঁ শিল্পীগুলো এই যে স্টেট কার্ড যেটা ইয়ের মতন হয়তো আমার কবিতা পরের দিকে একেবারে শেষ করে দেখবেন যে একটা কাহিনীকে ছোট্ট একটা কাহিনী বলে ছেড়ে দিলাম এবং সেখানে কবিতার পূর্ণ অংশটুকু কাহিনী কবিতা জার্নাল এগুলো সব একাকার করে দেওয়া যায় কিনা, গদ্য কবিতা এক হয়ে যায় কিনা, কোথায় এইগুলা সীমারেখাগুলো থাকে সেগুলো কোথায় এদিক ওদিক হয়ে যায়, এই ব্যাপারগুলোর নিরীক্ষাগুলো চলে আসছে যেগুলো আগে ওইভাবে মোটা দাগে বলা যেত না। কবিতার একটা বাধা ছক ছিল, এখন একেবারে বলতে পারেন যে বহু রকমের ছক হয়ে গেছে। দেখেন ইয়েরা পরবর্তীকালে সাকাত টিপু একরকম লেখে, মার্জিন যে ছোটো ছোটো অল্প যাই লিখুক কিন্তু দেখবেন যে টোকন ঠাকুর দেখবেন যে অন্যরকম, যেটা ইয়ের সাথে মিলবে না। আশি পূর্ব যে স্টাইলটা বিশেষ স্টাইল, তার মধ্যে তো ব্যতিক্রম বহু আছে, সেগুলো আমি এখন যাচ্ছি না। সেই ব্যতিক্রম বাদে যে মেইন স্টাইলটা হলো সেটার থেকে দেখবেন যে আলাদা রকম বিচিত্র রকমের নিরীক্ষা হচ্ছে, কাজ হচ্ছে সেটা। আর তরুণরা যেটা আসে সেটা তো প্রথমে হয় কি যে প্রচলিত যে ৫-১০টা কবিতার কাঠামো, সেই কাঠামোর থেকেই প্রথমে নেয়, তারপরে নিজের পথ গড়ার কেউ চেষ্টা করে, কেউ কেউ ওই তালেই চলে যায় অথবা হতাশ হয়ে যায়। আপনার কি মনে হয় যে পরবর্তী দশকের এরকম কবি এরকম তারা পথ খুঁজে পেয়েছে, যেটা মনে হচ্ছে তার স্বতন্ত্র পথ বা তার নিজস্ব কণ্ঠস্বর? একেবারে নিজস্ব কণ্ঠস্বর বড় কবি ছাড়া আসলে মুশকিল। তবে আমি তো ৮০ দশক থেকে তো আমি দেখি, সেটা হলো সুব্রত অগস্টিন গোমেজ নিজেই ১০০। মানে আমি এই পথ এর আগে বাংলা কবিতার সমস্ত কিছু করে সমস্ত এটা বললাম সমস্ত কিছু নির্যাস নিয়ে হজম করে আবহমান বাংলা এবং আবহমান বিশ্ব, আমি বলতে পারি বিশ্বেরও সমস্ত ভান্ডার ঐতিহ্য করে সে নিজের মতন একটা পথ করলো, যে পথটা আমি ঠিক কোথাও বাংলা কবিতায় ইয়েতে পাইনি। পরবর্তীকালে রাইসু দেখেন, ওই সময় চিন্তা করা যায় যে কি সবাই লিখছি, আমরা যারা লিখছি সেখান থেকেও আবার দেখি সে আর রকম করলো, সে তার ছাগল কবিতা, তার ওই এই দেশে বৃষ্টি হয়, তার ওই যে আকাশে মেঘের লোকে ওই কবিতার বইয়ের ভিতরে যে সমস্ত কবিতাগুলো এগুলো বলার স্টাইল, সেখানে একটু সমাজ এগুলোর যে ভিতরকার যে অসঙ্গতি বিসঙ্গতিগুলো, সেগুলোকে আগে সোচ্চার আকারে সোচ্চার কণ্ঠে বলা হতো, এখন বলা হয় একটু সাবুকেট স্লেশ দিয়ে, একটু অন্যভাবে, একটু বক্রোক্তি দিয়ে, একটু মনে হয় যে সিনেমায় যেরকম অন্যান্য আধুনিক সিনেমার মধ্যে হঠাৎ করে চার্লি চ্যাপলিন সিনেমা অন্যরকম, সেটা একই সঙ্গে যেরকম রস যোগায়, আনন্দ রস যোগায়, আবার একই সঙ্গে সে বক্তব্য যোগায়, যেটা অন্য ধরনের বক্তব্যটা তার পরিবেশনের ভঙ্গি অন্য। তো এইটা তো আগে ছিল না এবং সেটা তৈরি হলো। এবং পরবর্তীকালে আবার দেখলাম কামরুজ্জামান কামরু, সে ওই এই প্রখর আধুনিকতা স্টাইলের ভিতরে সে আবার তার কিছু প্রথম বইটা ওরকম লেখা শুরু করলো, কিন্তু পরবর্তীকালে সে যে ব্যঞ্জনাময় বাংলার ভাবের সে পয়ারে কোথাও ই আকারে এবং শব্দের ওই সূচিবাহীগ্রস্ততা তো রাইসুর থেকেই চলে গেল, রাইসুর সুব্রত সবার থেকেই, বা আমাদেরও ওরকম সূচিবাহী শব্দ যে এই শব্দ ব্যবহার করা যাবে এটা যাবে না, সেগুলো আর করলো। এখন ব্যাপারটা হলো হারমোনাইজ কতটুকু হলো সেটা নিয়ে প্রশ্ন। আমি সব কিছুই করলাম, নিরীক্ষা করলাম, কিন্তু ওভারঅল একটা কবিতার ভিতরে কবিতা সেলফ কন্টেন্ট হারমোনাইজড সুসংগতিপূর্ণ ব্যাপার হতে হয়, সেইটাতে কে কতটুকু সার্থক হয়েছে তা না, তবে বিভিন্ন পথ খোঁজার চেষ্টা করা হয়েছে এবং সেই পথটা কতটুকু এগুলো। তারপরে যে নাইভিটির যে কবিতাগুলো সেগুলো করার চেষ্টা হচ্ছে, তো এই মিলিয়ে আর কি সব। আর আমি ব্যক্তিগতভাবে যেটা বললাম, আমি তো ওই যে বিভিন্ন থেকে বিষয়ান্তরে শৈলী থেকে শৈলান্তরে নিজেকে পাল্টে যাওয়ার একটা চেষ্টা। আপনার প্রিয় কবি কারা? এইটা বললে তো এই আলোচনার ভিতরেই এসে গেছে সবার নাম। তারপরে আগে থেকে শুরু করুন, বাংলা সাহিত্যে তো লম্বা ইতিহাস আছে। সে তো সবারই প্রিয় কবি যারা, তারা অ্যাকচুয়ালি কবিতার যে সাবজেক্টিভ ব্যাপার, যেহেতু শিল্প, তারপরে এক একজনের একরকম ভালো লাগবে, তারপরে সাবজেক্টিভেরও একটু কমননেস আছে, যেমন জীবন দাস। তার আর বেশি আগের থেকে না গেলেও রবীন্দ্রনাথ তো মানে তার ডাকঘরও তো একটা কবিতা, সেই শিল্পত্ব কীভাবে লুকিয়ে থাকে, তার গদ্যে থাকেও, গল্পে থাকুক, কবিতায় থাকুক, ইয়েতে থাকুক, শিল্পত্ব ব্যাপারটাই তো কবিতা যদি ধরি তার সব জায়গাতেই আছে, সেটা গানে। এবং ওই যে ব্লেন্ডিংটা, যে সংমিশ্রণটা পশ্চিমের এবং বাংলার আবহমানের সেগুলো তো অসাধারণ, যে কারণে পরবর্তীকালে আধুনিকরা এসে যেটা একদিকে এক রৈখিক এক ইয়েতে নিয়ে আসলো, সেখান থেকে রবীন্দ্রনাথ অনেক
মানে আধুনিক বলতে আমি পাস করি। তারপরে আবার তার মধ্যে জীবনানন্দ আসা আবার আলাদা হয়ে গেল, যেটার ভিতরে অন্যরকম, তাকে ঠিক ওই সরাসরি আধুনিক কথাবাদী ঘরানা কবি হিসেবে আমি জানি, ওই কোনো ক্ষোভের ভিতরে ওইভাবে পড়ে না। আচ্ছা, যদিও আধুনিক ওভারঅল সুরে এবং ইয়েতে আধুনিক। তারপরে বিনয় মজুমদার আসলেন, সে আরেক ব্যাপার, যদিও জীবন দাস থেকেই হাত ধরে ধরেই নামলেন, যেটা জীবন দাসের হাত ধরা ছাড়া কোনো উপায়ও ছিল না, ওই সময় বিশাল ছায়ার ভিতরে হয়ে গেল। তারপর উৎপল কুমার বসু, দুজনেই ওই হাত ধরে এসে হাত ছেড়ে দিলেন, দিয়ে যা তৈরি করলেন, যেটা এখনো তো আমার মনে হয় যে ফিরে এসো চাকা, প্রেমের কবিতা এবং বোধের কবিতা হিসেবে এটা মানে অন্যরকম ব্যাপার তৈরি করে গেছেন, যেটা শুধু প্রেমের নাই। এখনো আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে এখন অনেক সময় তরুণদের কবিতা পড়ালে ওই তাৎসম শব্দের ভারী কি কারণে অতটা করতে পারে না, অনেক সময় মনে হয় ইচ্ছে করে এখনো যে আবার এটাকে একটু দেখি একটু সরল বাংলায় এখন লিখলে কেমন লাগে, এরকম ইচ্ছে করে। তো সেটার দরকার নাই, ও তার ওই প্রত্যেকটা শব্দের ওজন উনি বসাইছেন এবং লাইন ওইভাবেই এসছে, এসে এটার যে কি একটা তৈরি করেছেন হিরোকের মতো। হিরোক যেরকম নিষ্পেষণে বহুদিন পরে একটা হিরোক হয়, এতটুকু বহু কাঠ কয়লা নিষ্পেষণে এবং ইয়েতে রীতিমতো আত্মসমাহিতির মধ্য দিয়ে, অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে হয়ে ওঠে, ওরকম লাইন হয়েছে। তার অনেক অভয়ারণ্য অনুভূতিমালা। পরবর্তীকালে দেখি ইয়েরা তার নাম কি, শঙ্খ ঘোষের কিছু কবিতা ভালো লেগেছে, শক্তি চট্টোপাধ্যায়ের অনেকগুলো, বিশেষ করে সনের গুচ্ছ, শঙ্খ ঘোষের পাঁচরে তারের শব্দ, এবং আরেকটা বই ছিল যে সেটা। তো এগুলোর থেকে আবার পরে জয় গোস্বামী আর এক ব্যাপার, সে একেবারে আর এক ব্যাপার। সে তার ভুতুম ভগবান, আলেয়া হ্রদ এবং যদি ওটা কি বলে উন্মাদের পাঠক্রম, এই পর্বগুলো, এবং পরবর্তীকালেও ও স্বপ্ন বইটার ভিতরে দেখলাম যে অনেকগুলো কবিতা বেশ ভালো, মানে একদম জাত কবির যা লক্ষণগুলো সেটা, এবং তার সেই ব্ল্যাক আর্ট, ব্ল্যাক ম্যাজিক এবং সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ করে করার যে ইটা, এবং এক ধরনের এই ব্যাপারটা বাংলা কবিতার মেইন স্ট্রিমে কোনো সময় ছিল না, এবং সেটা যে সৃজনশীল করা যায় এবং তার কল্পনার প্রতিভার সে একটা এরকম। তারপরে বাংলাদেশে শামসুর রহমানের কিছু কিছু কবিতা কিন্তু আমাদের একসঙ্গে ভালো লাগতো খুবই, এবং আমি ব্যক্তিগতভাবে স্বীকার করতে দোষ নেই, আমরা কবিতা পাঠই শুরু করছি আমি ব্যক্তিগতভাবে শামসুর রহমানের কবিতা পাঠে, এবং তার বিভিন্ন শব্দের, বহু ক্যাটালগিং শব্দের ভিতরেও অনেক যে একটু একটু উজ্জ্বল দ্যুতি, সেইগুলো আমি প্রথম তারপর সে আল মাহমুদকে মনে হয়েছে। আল মাহমুদকে আমার কাছে আলাদা রকম, এবং পরবর্তীকালে আল মাহমুদ আরও পরবর্তীকালে মানে কি, মানে আগের কবিতা আল মাহমুদকে পরে আরও যখন পড়লাম, প্রথম যেটা হয়, গ্রাম থেকে এসে শহুরে হওয়ার জন্য যে আমার ভিতরকার একটা শহুরে মনোভাব, এলিট ভাব যে জাগে, যে একটু কি গেয়ে শব্দটা তো আবার ব্যবহার করে কবিতার ভিতরে, এটা ঠিক হলো কিনা, সেই ব্যাপারটা পরবর্তীকালের বিবেচনা বোধে এবং পরবর্তীকালের উন্মোচনে সেগুলোকে বরং আর অর্গ্যানিক মনে হয়, মানে একটা পুরো কৌমের কবিতা বলছি, যেটা ঠিক এখন পরবর্তীকালে আধুনিকতাবাদী ঘরানার সমালোচক হওয়ার কারণে আরও আল মাহমুদের সেই আগের কবিতাগুলো থেকে শুরু করে পরবর্তীকালেও, কিন্তু পরবর্তীকালে উনি একটু বেশি ন্যারেটিভ হয়ে গেছে, সেইগুলোও যদি আবার পাঠ করি, ওই যে কালের কলস, সোনালী কামিন, এবং আর একটা হলো কি, এইগুলোও যে পাঠ করি, এবং পরবর্তীকালে মায়াবীর পর্দা দুলে ওঠো, এবং সেগুলোতে তার আধুনিকতা ঘরানো আধুনিকতাই, বাট তার ভিতরে যে আলাদা একটা সাহস দেখাচ্ছেন উনি, সেই ব্যাপারটা, এবং নতুন যে স্টাইল, প্রত্যেকটা শিল্পী কবি তো তার মানে বিশিষ্ট প্রাতিষ্ঠিকতা তো থাকেই, সেটা পরে ওইটা আর কি। তারপরে ওইদিকে আবার পরবর্তীকালে একদিকে রণজিৎ দাস, আর মানে আমি যেহেতু কবির নাম বলছি, রণজিৎ দাস, আমাদের গুন্দার দেখবেন যে কিছু কিছু কবিতা আমার দিকে খুব ভালো লাগে, এই যে পরের বইগুলোর দিকে। আগে তো আমরা একসময় সোচ্চার কবিতা, প্রেমের দিক থেকেও সোচ্চার, বিপ্লবের দিক থেকেও সোচ্চার, তারপরে কথার দিক থেকে চটকদার, তারপরে যেগুলো হলো স্টেজ কাঁপানো, পাড়া মাতানো, কিশোরী মোহন বা অন্যান্য যে ব্যাপারটা থাকে, সেগুলো তো ছিল জনপ্রিয় কবির যে সমস্তই থাকে, সেগুলো এরা ছিলেন, 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 এবং সমাজতন্ত্র নিয়ে যে তার সেগুলো ছিলেন, আবেগ মানে ভাবালুতা, এগুলো তো ছিল। তারপরে কবিতাই হয়ে ওঠে অনেক সময়। সেটার দিকের এই যে অগ্নি সঙ্গম কবিতাটা পড়লাম, অদ্ভুত একটা সুন্দর কবিতা। তার একটা ছোট্ট কবিতা বই ছিল, ওটা কি বলে, পাঁচশনের ব্যাপার স্যাপার এরকম
সহ সেগুলোর কবিতাগুলো কিছু কিছু পড়লাম। এগুলো তো এটা ছিল আবুল হাসানের কবিতাগুলো ভালো লাগতো, কিন্তু ওই রকম করে আকারে যে হয়ে ওঠা যেটা এক একটা সেটার মতন ওরকম লাগেনি। ওটার কারণ হলো কি, যেহেতু আমরা বাংলাদেশে বাস করছি এবং ফেলানো কবিতা পড়ে পড়ে অভ্যস্ত হওয়ার কারণে একজনে একঘেয়েমিতে আসার কারণেও হতে পারে। কিন্তু এর ভিতরে দেখলাম শত টানার মানুষ নিয়ে আসলেন আমাদের শিকদার ভাই। ন্যারেটিভ স্টাইল, বাট প্রতিটা শব্দের ভিতরে ভিতরে এক ধরনের প্রবাহ, একেবারে শব্দের এবং বোধের এক ধরনের কি বলে অ্যাভালান্সের মতো। কিন্তু অ্যাভালান্সটা ঠিক ওই জয় গোস্বামী অ্যাভালান্স, সেটা আলাদা। কিন্তু পড়ে খুবই একটা কবিতার পাঠ, সেটা আমার কাছে মনে হয় যে সেটা হতে হয় আনন্দময় অভিজ্ঞতা। এই আনন্দময় অভিজ্ঞতা প্রথমে একজন সংবেদী মানুষের কাছে, তারপরে তার বিভিন্ন মাত্রা এবং স্তর আমরা খুঁড়ে খুঁড়ে বের করবো, খুঁজে খুঁজে আরও আনন্দময় অভিজ্ঞতা। কিন্তু ফার্স্ট রিডিংয়ে এটা হওয়া উচিত আনন্দময় অভিজ্ঞতা। সেটা আমি শতদূর টানার মানুষের পেলাম। এবং যে কবিদের কথা বললাম, সে মৃদুল দাশগুপ্ত তৎসম শব্দ প্রচুর লেখে, কিন্তু ওই যে একটা রূপ তৈরি করলেন ঘনসংহতির স্টাইলে প্রথম বইটার পর থেকে, এবং এটাও আর একটা মজার ব্যাপার। এবং সেখানে রান্নাঘর সিরিজে দেখবেন যে বাস্তবতা নিয়ে লিখছেন, দুনিয়ার রাজনীতি নিয়ে লিখছেন, কিন্তু কোথাও রাজনীতির কোনো সোচ্চার এবং শ্লেষ কোনোটাই নাই, বাট অন্য স্টাইল না, শ্লেষের মতো না, কিন্তু ওটাকে একটা রূপকে একটা প্রতীকে দেখছেন, এবং ছোটো ছোটো বাক্যে ধরা যায় না, বোঝা যায় না, খুবই খোলস। ওটা জিনিসটা এরকম যে উপরে একটা স্তর পড়ে আছে, সেখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে বালি অথবা কংক্রিটের স্তর, সেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিতরকার সুপিয়ে জল নিতে হয়, সেরকম একটা আর একটু হারমেটিক আর একটা আবৃত আকার, তবু খোঁড়ার আছে। রণজিৎ দাস আসলেন, উনি করলেন কি, ও বাবা সে আর এক রকম, সে হলো স্মার্ট, আধুনিক, এবং আধুনিকতাকে সমালোচনা করতে ছাড়ে না। আধুনিকতাবাদী কবিদের ভণ্ডামি এবং উচ্চাকাঙ্ক্ষা তার নিজেকে সহ, এবং সেগুলো আধুনিকতা মানুষের দৌড় কত দূর পর্যন্ত সেগুলো সহ করেন। বাট করেনটা কীভাবে? শব্দ চয়নে, এবং যে কোনো একটা কাহিনীর মতন করে ডায়েরির ভিতর মতন লেখা, জার্নালের মতন লেখা, ওটা কীভাবে ফিলোসফাইজ করেন এবং সমস্ত বড় একটা বিষয়ের সাথে যুক্ত করেন, বড় জীবন এবং জগতের সাথে যুক্ত করে আনেন, যেমন ছোট একটা ঘটনা থেকে 5 মিনিট হাত ঘড়ি কেউ ফাস্ট করে রাখে, কেউ স্লো করে রাখে, এই যে এটা ব্যাপারটা, এই ব্যাপারটাকে নিয়ে উনি একটা ব্যঞ্জনা ধর্মী ভাবের কবিতা লিখতে পারেন। ভাব মানে ওর ভিতরে একটা ফিলোসফিক্যাল বিষয় উনি নিয়ে আসতে পারেন। এবং তারপরে হলো ভাষার যে জায়গাটা উপযুক্ত শব্দ, শব্দের পরে শব্দের যে একটা মানে করে ফেলা, মানে শব্দের অত্যাচার করবো না, শব্দের মধুর অত্যাচার উদ্ভ্রান্ত করে দেওয়া, এরকম ব্যাপারটা কিন্তু 30 বছর সময় কিন্তু একটা মানব শিশুর অনেক লম্বা সময়। 30 বছর অনেক সময়। সে শিশু থেকে পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হতে পারে, সে যৌবনে পূর্ণাঙ্গ মানুষ হতে পারে। আপনার কাব্যচর্চা 30 বছর পার হয়ে গেছে। আপনার কি মনে হয় আপনার কাব্য একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে বা পূর্ণাঙ্গ একটা রূপে পৌঁছেছে, এই বা একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে? প্রথমত তো না, এই জন্যে যে আমার প্রতি মুহূর্তে কাব্য বিশ্বাস পাল্টে যাচ্ছে, এবং পূর্ণাঙ্গটা কি, যেমন কোথায় যে একটা জিনিস বলতে পারেন, সেটা হলো যে বহুদিনের অভিজ্ঞতা এবং কাব্য এবং কবিতার সাথে থাকার কারণে হয়তো মানে এই যে কবিদের নামগুলো বললাম এবং তাদের কাব্য কবি আকারের নাম বলাটাই একটু ইয়ের মতন লাগে, কিন্তু তারপরেও এরা এক একটা বাংলা কবিতাতেই তবু এক একটা দ্বীপ তৈরি করছে, মেরু তৈরি করছে, মেরু প্রতিম দূরত্ব অনেকের মধ্যে সংযোগ থাকা সত্ত্বেও। তাহলে বিভিন্ন রকমের কবিতা যে হতে পারে এবং শিল্পটা যে কীভাবে লুকিয়ে থাকে এবং গদ্য থাকে, এই বোধগুলোর অভিজ্ঞতাগুলো হয়েছে। এটা অনেকে বলতে পারি যে এটা, এবং আমি নিজের কবিতা সম্পর্কে আসলে বলাই মুশকিল, এবং যেহেতু পাল্টে যাচ্ছি, কাব্য ভাষাও পাল্টে যাচ্ছে, সুতরাং এক ঘরানার এক ধরনের কবিতা হয়ে লেখাও মানে একটা থাকে না ওরকম, যে মানুষ একই যখন নিজের কণ্ঠস্বর একেবারে শনাক্ত স্ট্রংলি করা যায় প্রতিটা বইয়েও, যে এটা এই লেখাগুলো, তখন দুটা জিনিস ঘটে। একটা হলো একই সঙ্গে সৌভাগ্যের, একই সঙ্গে দুর্ভাগ্যের। একটা হলো যে উনি টাইট হয়ে গেছেন, দ্বিতীয়টা হলো যে উনি কি বলবে
গ্রন্থে গ্রন্থে পুনর্নবা, মানে বদলে বদলে যাচ্ছেন প্রতি মুহূর্তে, এবার সেটা। আচ্ছা, আমি কিন্তু ওখানে আরেকটু বলে নিই, ওই যে আপনার বাংলা ভাষায় ভালো ভালো কবিতা, কবির নাম বলাটা তো সব সময় একটু ইয়ের মতন লাগে যে কে বাদ করলো, কে ইয়ে হলো, সেভাবে না বলে বরং কবিতাগুলো যেগুলো যেগুলো আমরা পেয়েছি, যেগুলো বাংলা কবিতার ধারায় সত্যিকার অর্থেই সংযোজন করেছে, বিভিন্ন একটা ধারা স্রোত আছে, তার সাথে বিভিন্ন ধারা, তারপরে যে বাকি যতজনই কবিতা লিখছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবাই কিছু না কিছু ধারা তাতে যুক্ত করেছে, কিন্তু কোনো কোনো ধারাটা কোনো কোনো যা ছোটো নদী বা উপনদী, শাখা নদী, সেগুলো উপনদী যেগুলো এসে বড় নদীতে পড়েছে সেগুলো একটু মোটা আকারে পড়েছে, সেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। আর এর মধ্যে আবার একটা ওটাও না বললেও হবে না, সেগুলো বলি, যেমন পরবর্তীকালে সুব্রত অগাস্টিন গোমেজ, ও বাবা, সেটা আর এক কারণ, তার এত বেশি বিভিন্ন জায়গার থেকে শব্দ, পুরাণ, ইতিহাস, কসমোলজি জন্য আসে, সেটার কারণে হয়তো এবং শব্দ এত বিচিত্র শব্দ আসে, যেটার কারণে হয়তো কিছু ভারাক্রান্ত লাগতে পারে, কিন্তু দি ইনহারেন্ট টোন এবং তো ধারা ওটো আর এক অভিজ্ঞতার বিষয়, তার ছন্দ, তার সঙ্গীতময়তা এবং তার দুর্বোধ্যতা এবং খড়খড়ে ভাব সহ, মানে আমি মনে করি একই সঙ্গে ফুল এবং একই সঙ্গে কাটার জলুবি, দুটোই, ফুলের সুবাস এবং সৌন্দর্য এবং একই সাথে কাটার জরুরি সমেত তার এইটার একটা প্রস্তুত। আরেকটা জিনিস দেখলাম, ফরাদ মজা, তার আগের কবিতাগুলো আমার দৃষ্টিতে দেখলাম সবই হলো আধুনিকতাবাদী। ফরাদ মজার অন্য কী কী করেন সেটা নিয়ে আমার কোনো কথা, আমি বিশেষ করে কবিতায় আসতেছি, কিন্তু যখন আমি দেখলাম দরদি বকুলের পর থেকে উনি দেখি অন্যরকম লেখেন, যেটা আমাদের এখানে কেউই লিখলেন না, পশ্চিমবঙ্গেরও কেউ লেখেন, মানে যেখানে ওই সময় বসে, যেখানে তিনি আগে লিখতেন মেহেরজান কর্তৃত্ব গ্রহণ করো, লেফটেন্যান্ট জেনারেল ট্রাক, সেগুলোও তার সময় প্রয়োজনে, যেগুলোকে উনি হয়তো লিপ্ত কবিতা বলতে চান, কিন্তু তারপরে অন্যরকম লেখা শুরু করলেন এবার, যেটা নিয়ে সমালোচনাও হয়েছে, সেটা হোক, সমালোচনার কথা আমি বলতেছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে পরবর্তীকালে কবিতা বনের সঙ্গে আবার, তারপরে এখন পরকালে দরবেশ পর্বের কিছু কবিতা লিখছেন, ক্যামেরাগিরি এবং আরও কিছু কবিতাতে, মেঘমেশিনীর সঙ্গীত, পুরো কবিতাটাই মাত্রা ভিত্তিতে বিভিন্ন রকমের কাজ করছেন, সেখানেও আধুনিকতার টোন ছিল, এসে এসে মেশিনকে ছুঁয়ে যাচ্ছে এবং অন্যান্য, কিন্তু ইবাদতনামার পর থেকে বিশেষ করে কবিতা বনের সঙ্গে বাংলার প্রচলিত ছন্দে, বাংলার পয়ারে এবং বাংলার জনগোষ্ঠী যা যা ধারণ করে, সেখানে বাংলার জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে, যে ধর্মভাব বলে, যে ধর্মভাব দিয়ে লজিক্যালি কথা বলে, যেহেতু বেশিরভাগ মানুষ এনলাইটেড না সেই অর্থে তথাগত আধুনিক, সুতরাং তারা ধর্মের ভাব ও ভাষায় লজিক করে এবং ওইভাবেই ব্যাখ্যা করতে চায় জীবন জগৎ। সেটা আবার বাংলার যে লোকায়ত ধারা, যেটা আপনি লালন বলেন, জালাল খাঁরা বলেন, আব্দুল হালিম বলেন, যেমন রাজ্জাক থেকে শুরু করে আরও যারা যারা এখন পর্যন্ত করে আসছেন, তারা যে রকম সহজ কথায় ভাবের কথা বলতে চাচ্ছেন, শুধু গ্রামে থাকেন বলে গ্রামের পরিবেশ বর্ণনা দিচ্ছেন জসীমউদ্দীনের মতন, সেরকম না, সেই যে জিনিসগুলো সেগুলোর থেকে উনি একটা উনি সেই পুরাইয়ের ছাত্র, সেই হিসাবে আধুনিক মানুষ যেভাবে করতে পারে এই সময়, আধুনিক মানে শিক্ষিত মুসলমান শিক্ষিত মানুষ এবং ইয়াওয়ালা মানুষ যেরকম করতে পারে, সেই রকম একটা করার চেষ্টা করলেন, যেগুলো আমরা আমাদের সমস্ত লেখালেখির থেকে আলাদা। এটা আবার নতুন একটা অভিজ্ঞতা দিবে, এটা নিয়ে সমালোচনা থাকবে, কারোর উচিত ধরবে, কারোর উচিত ধরবে না, কিন্তু আমি বলতেছি যে পয়েন্টগুলো, মাইলস্টোন পয়েন্টগুলো, যে এগুলো এরকম আলাদা হচ্ছে। যেমন রাইসুল কবিতা কাউকে হয়তো পছন্দ করে, যেমন জয় গোস্বামীর কবিতায় অনেকে প্রথম দিকে যখন সে তার সবচেয়ে ভালো যে কবিতাগুলো লেখা শুরু করলো, সেগুলোতে অনেকে বলছে কী অসামাজিক কবিতা লেখে, এবং এগুলো বিকৃতি রুচি, এগুলো এবং ওইটা নিয়ে তো একবার অপখণ্ড গল অন্য অন্য বসে মলভাণ্ড, এরকম আর কি, কী যেন বলেছে, ফুটকিত হলো কাশি বুকে আমাশা, তো এগুলো লিখে কী হবে, এই যে এই মানে ইটাও তৈরি হয়ে গেল। তো তাহলে এরকম তো আসেই, মানে কবিতা রুচিতে রুচিতে ভিন্ন হবেই, সেটা সবই এইগুলো। আমি তারপরেও বলতেছি যেগুলোর ভিতরে আলাদা একটা কিছু করার এবং তার ভিতর থেকে কাব্যসার পাওয়া যায়, সেগুলো একটু চিহ্নিত করার চেষ্টা করলাম, এবং বহু ধারায় বাংলা কাব্যে মিশছে, এবং এটাই বৈচিত্র্যেই সৃজনশীলতার প্রধান বিষয়,
এবং সেই এবং অন্যান্য যারাই কাব্যকৃতির সাথে যুক্ত তারাই কিছু না কিছু স্রোত মূলধারায় অবদান রাখছে। আমার মনে হয় আপনি অন্য সবার কথা বলছেন কিন্তু নিজেকে এড়িয়ে যাচ্ছেন। না, আপনি ওই প্রশ্নটা যেহেতু একটু বড় আর যেহেতু সত্যি কথা, কিছুটা তো একটু ভয় আছে যে কার কথা বললাম কার কথা বলা হলো। আপনার কি মনে হয় যে আপনি বাংলা সাহিত্যে নিজে টিকে গেছেন? আমি ব্যক্তিগতভাবে না, একদম তা মনে করি না। কারণ আমার বাংলা কবিতা আমার কাছে তো এখন মনে হয় যে আমি তো নিজের ভিতরে যাই, যদি অনেস্ট কনফেশন করি আপনার সামনে, ধর্মযাজকের সামনে, তাহলে তো আমার মনে হয় যে আমার কবিতা এখন কবিতা সত্যি বোধ হয় বয়সের কারণেই, মস্তিষ্ক কোষের ক্ষয়ের কারণেই হোক, আমি ঠিক আগের মতো কল্পনা করতে পারি। যে আপনি যে আমাদেরকে যে ফসল দিয়েছেন তাতে কি মনে হয় যে একটা স্থান নিয়েছেন? না, একদমই না। কারণ এর থেকে কিছু হয়তো অবদান রাখলাম, ওইটা সরু হালটের মতো পানি দিয়ে একটি নদীতে পড়ছে, এটা হইতে পারে, কিন্তু আমার একদম না। কারণ যে কয়েকটা লিখলাম তারপরেও সেগুলো এই সময়কার কবিতার এই দিক হয়তো অন্যরকম, হয়তো একটু সুললিত এবং করে মনোগ্রাহী করে পরিবেশন করার। চিত্তরঞ্জন বণিকের তার কাজ নাই চিত্তরঞ্জনের ব্যাপারে, একটু করছে, এই জন্য অনেকে হয়তো পছন্দ করেছে। কিন্তু বাংলা মোটা দাগে মানুষ সাহিত্যে সেই রকম অবদান রাখার মতো সেটা তো সেই আকারে সবাই আমরা, আপনি সবাই রাখছি, সেই আমিও তাই।